ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আগের দিন আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শর্ট টাইপ সমগ্র প্রশ্ন কভার করেছিলাম উত্তর সহ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের সম্পূর্ণটা কমপ্লিট করে দেবো। এরপর নেক্সট ভিডিওতে একের পর এক তোমরা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সমগ্রটা পাবে, সমগ্রটা। অর্থাৎ এই ভিডিওগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মাধ্যমিকে একেবারে র্যাঙ্ক পজিশনে যেতে পারো, অর্থাৎ খুব ভালো রেজাল্ট করার জন্য কিন্তু আমি তোমাদের সামনে এইভাবে উত্তর সহ সমগ্র প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো এরপর নেক্সট ভিডিওতে কিন্তু প্রত্যেকটা অধ্যায় তোমরা পাবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। যদি প্রয়োজন হয়ে থাকে সমগ্র নোটস, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আরেকটি কথা, কেউ যদি চাও যে সম্পূর্ণ নোটস তোমরা একসঙ্গে যদি পেতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 99 টাকায় তোমরা কিন্তু ইতিহাসের সম্পূর্ণ নোটস পেয়ে যাবে সেখানে, এবং এছাড়াও ইতিহাসের সম্পূর্ণ নোটস পাবে। তাছাড়াও তোমরা এই মাসের মধ্যে যদি ইতিহাসের নোটসটা নিতে পারো, তাহলে তার সঙ্গে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এইগুলোও কিন্তু ফ্রিতে পাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ওকে, গ্রুপে কিন্তু আমাদের অলরেডি প্রথম অধ্যায় কভার করা হয়ে গেছে, এবার দ্বিতীয় অধ্যায় শুরু হবে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হবে, ঠিক আছে? যারা যারা নিতে চাইছো তারা কিন্তু সম্পূর্ণ ইতিহাসের সম্পূর্ণ একেবারে প্রথমেই পেয়ে যাবে, প্রথমে একেবারে একসঙ্গে পেয়ে যাবে। আর ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান যেটা বললাম সেটা আমি প্রতিদিন তোমাদের পিডিএফ আকারে দিতে থাকি সেখানে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? কোনো জ্বালানি সম্পূর্ণ দহন করলে একক ভর বা একক আয়তন থেকে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। তাপন মূল্যের একটি একক লেখো। এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক হলো কিলোজুল প্রতি কেজি অথবা কিলোজুল প্রতি লিটারে। সিএফসি কি? এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো। সিএফসি হলো কি? ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি হলো এক প্রকার কৃত্রিম যৌগ। এর ব্যবহার যদি বলি, ফ্রিজ, এসিতে, রেফ্রিজারেন্ট, স্প্রে বোতলে, প্রোপেল্যান্ট ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ঠান্ডা করার ক্ষেত্রে ইত্যাদিতে ব্যবহার করা হয়। এর একটা ক্ষতিকর প্রভাবটা কি? ক্ষতিকর প্রভাব হচ্ছে ওজোন স্তর ধ্বংস করছে বা ওজোন স্তর ক্ষয় করে। অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছতে সাহায্য করে, যার ফলে কিন্তু প্রাণী জগতের চামড়ায় ক্যান্সার দেখা দিতে পারে। বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কি? বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা, জীবাশ্ম জ্বালানি সীমিত ও দূষণকারী, তাই বিকল্প শক্তি কোনগুলো? সৌর, বায়ু, ভূতাপীয় ইত্যাদি। এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, জলশক্তি, এইগুলো হচ্ছে তোমাদের জীবাশ্ম জ্বালানি, এগুলো হচ্ছে বিকল্প শক্তি। এগুলো ব্যবহার করলে কি হবে? দূষণ কমবে এবং ভবিষ্যতে শক্তি সংকট রোধ হবে। দূষণ কমবে কেন বলছি? কয়লা যেহেতু আমরা ব্যবহার করি বর্তমানে, এটা পোড়ালে কিন্তু এর ধোঁয়া, দূষিত ধোঁয়া বাতাসে গিয়ে মিশছে, অর্থাৎ দূষণ বাড়ছে। কিন্তু এই সৌরশক্তি, বায়ু শক্তি এগুলো ব্যবহার করলে কি হয়? দূষণটা কমে। আবার এর একটা মানে অপকারও নয়, একটু বাজেটটা বেশি, এটা মনে রাখতে হবে যে এটা করতে গেলে একটু টাকা পয়সাটা বেশি খরচা আছে। বায়োমাস কি? বায়ো ফুয়েল বলিনি, বায়োমাস বলেছি, ভালো করে মনে রাখবে। কাঠ, শুকনো ডালপালা, কৃষিজ বর্জ্য, গোবর, পৌর আবর্জনা ইত্যাদি কার্বনযুক্ত জৈব পদার্থকে বায়োমাস বলে। বায়োফুয়েল কি? বায়োমাসকে এই যে উপরে দেখলে এইগুলো দিয়ে বায়োমাস তৈরি হলো। কি কি দিয়ে বায়োমাস তৈরি হলো? কাঠ, শুকনো ডালপালা, কৃষিজ বর্জ্য, গোবর ইত্যাদি যে যা কিছু সব মানে বর্জ্য পদার্থ রয়েছে, সেইগুলো দিয়ে যখন তুমি বায়োমাস তৈরি করছো, সেই বায়োমাসকে প্রক্রিয়াজাত করে যে তরল বা গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় তাকে বায়োফুয়েল বলে। যেমন ইথানল, বায়োগ্যাস, আমরা যে গ্যাসে রান্না করি সেইগুলো অবশ্যই বায়োফুয়েল। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ ও উষ্ণতার পরিবর্তন কিভাবে হয়? উচ্চতা যত বাড়ে বায়ুচাপ কমতে থাকে, উষ্ণতা প্রথমে কমে, কোথায়? ট্রপোস্ফিয়ার পর্যন্ত যখন যাচ্ছে উষ্ণতা কমে, তারপর স্তর ভেদে বাড়ে বা কমে, এরকম হতে থাকে, বাড়ে বা কমে, কোন স্তরে বাড়ছে কোন স্তরে কমছে, যত উচ্চতা বাড়বে আর কি। শান্ত মণ্ডল কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ
সরি স্ট্র্যাটোস্ফিয়ারকে, ট্রপোস্ফিয়ার নয়, ট্রপোস্ফিয়ার সব থেকে নিচু স্তর, এটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এরপরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়, কারণ এখানে বায়ু প্রবাহ বা ঝড় তুফান প্রায় নেই, অর্থাৎ এখানে বায়ুর চাপ অনেক কম। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? পৃথিবীর মোট বায়ুমণ্ডলের মাত্র প্রায় 90% ভর ট্রপোস্ফিয়ারে থাকে এবং এর পুরুত্ব কম, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলে। ক্ষুদ্রমণ্ডল, সরি এখানে ক্ষুদ্র লেখা আছে কিন্তু এটা ক্ষুদ্র হবে। ওজোন মণ্ডল কি? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের এক অংশে যেখানে ওজনের ঘনত্ব বেশি থাকে তাকে ওজোন মণ্ডল বা ওজোন স্তর বলে। বায়ুমণ্ডল কি? পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় স্তরকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের গঠন ও স্তর বিন্যাস লেখো। বায়ুমণ্ডলের প্রধান উপাদান হলো নাইট্রোজেন। বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। এই নাইট্রোজেন প্রায় 78%, অক্সিজেন 21%, আর্গন 0.93%, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড 0.03%, ইত্যাদি আরো আছে গ্যাস অনেক কিছুই, কিন্তু সেগুলো আরো একদম পরিমাণে কম। বেশিগুলো বলতে গেলে এইগুলোই। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু ভালো করে দেখো, 0.03%, এত কম, এত কম কার্বন ডাইঅক্সাইডেও কিন্তু পৃথিবী একেবারে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমরা বলছি। তাহলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরো একটু বেশি হতো, যদি 1%ই হয়ে যেত, তাহলে কি অবস্থা পৃথিবীর কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো? অথচ অক্সিজেন আছে 21%, আর সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। স্তর বিন্যাস যদি বলা হয় তাহলে প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। ফটোভোল্টিক কোষ কি? সূর্যের আলো সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে এমন কোষকে ফটোভোল্টিক কোষ বা সৌর কোষ বলে। উৎকৃষ্ট জ্বালানির শর্তগুলি লেখো। উৎকৃষ্ট জ্বালানির শর্ত হচ্ছে তাপন মূল্য বেশি হবে, সহজলভ্য ও সস্তা হবে, পরিবহন ও সংরক্ষণ সহজ হবে, দহনে পরিবেশ দূষণ কম হবে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কোটি কোটি বছর আগে মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ থেকে উৎপন্ন জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এইগুলো। ওজোন হোল বা ওজোন গহ্বর কি? আন্টার্কটিকা অঞ্চলের উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে গর্ত বা পাতলা অংশকে ওজোন হোল বলে। এই যে উত্তরটা, এই উত্তরটা একটু তোমাদের সংশোধন করে নিতে হবে, অর্থাৎ ওজোন হোল এটা নয়। তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর পড়েছে সেটা পৃথিবীতে সৃষ্ট বিভিন্ন গ্যাসের কারণে, যেমন সিএফসি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি নানান দূষিত গ্যাসের কারণে। সিএফসি গ্যাস তো জানো, রেফ্রিজারেটর, বিভিন্ন তোমাদের বলার এসি, রেডিও তরঙ্গ, এসি থেকে, তারপর হচ্ছে ফ্রিজ থেকে ইত্যাদি থেকে যে একটা গ্যাস তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিএফসি। এটার কারণে কি হচ্ছে? ওজোন স্তরটা ক্ষয়ে যাচ্ছে, ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, সেখানে ওজোন অণুগুলোকে আয়নিত করে দিচ্ছে, যার ফলে ওজোন স্তর ক্ষয়ে যাচ্ছে। এই উত্তরটা আমি তোমাদের আবার শর্ট ভিডিওতে দিয়ে দেবো, একটু দেখে নেবে, ঠিক আছে? কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। CO2, CH4, N2O, CFC, O3। O3 হচ্ছে তোমাদের ওজোন। পরিবেশে গাছের ভূমিকা লেখো। গাছ CO2 শোষণ করে ও O2 সরবরাহ করে, বায়ু দূষণ রোধ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওজোন স্তর ধ্বংসে N2O ও CFC গ্যাসের ভূমিকা লেখো। এরা ভেঙে CiON এর মুক্ত মৌল তৈরি করে, যা ওজোন অণুর সাথে বিক্রিয়া করে তাকে অক্সিজেনে ভেঙে ফেলে, ফলে ওজোন স্তর ক্ষয় হয়। এই যে বললাম ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়, ওজোন হোল এটা, ঠিক আছে? এই উত্তরটা তোমরা করে নেবে, আর দেওয়ার দরকার নেই। অতিবেগুনি রশ্মিকে কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? UVA, UVC। অতিবেগুনি রশ্মিকে কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখে নাও। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে O2 অর্থাৎ অক্সিজেন অণু ভেঙে O তৈরি করে অক্সাইড, যা আবার O2 এর সাথে যুক্ত হয়ে O3 গঠন করে।
O3 অর্থাৎ ওজন। পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব লেখো। পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব হলো অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করে, ফলে চর্ম ক্যান্সার ও চোখের ছানি হতে পারে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়েও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে উন্নয়নকে স্থিতিশীল উন্নয়ন যে করে না সেটাকে স্থিতিশীল উন্নয়ন বলে। যে উন্নয়ন বর্তমানের প্রয়োজন মেটাচ্ছে অথচ ভবিষ্যতেও কোনো সমস্যা করবে না, যে ভবিষ্যতে শেষ হয়ে যাবে এটা নয়। অর্থাৎ যেমন কয়লাকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলতে পারি না, কারণ কয়লা শেষ হয়ে যাবে ভবিষ্যতে। আবার সৌরশক্তিকে বায়ু শক্তিকে আমরা কিন্তু স্থিতিশীল উন্নয়ন বলতে পারি। ওই শক্তিকে কাজে লাগিয়ে যে গ্যাস মানে যে শক্তি তৈরি হয় সেগুলোকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলতে পারি। গ্রিন হাউস প্রভাব দূর করার দুটি উপায় লেখো। গ্রিন হাউস প্রভাব দূর করার দুটি উপায় বলতে পারি আমরা গাছ লাগানো ও বনভূমি বৃদ্ধি করা, সিএফসি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প শক্তি ব্যবহার করা। একটি অচিরাচরিত শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি একটি অচিরাচরিত শক্তি। এই যে নবীকরণযোগ্য শক্তি, এটাকে নবীকরণযোগ্য শক্তিও বলা হয় বা এটাকে অচিরাচরিত শক্তিও বলা হয়। নবীকরণযোগ্য কেন বলা হচ্ছে? কারণ এটা নতুন করে আবার তৈরি করা যায়। সৌরশক্তি থেকে অনেকবারই তোমরা বারবারই বিভিন্ন শক্তি তৈরি করতে পারবে, কিন্তু কয়লা বারবার পোড়ানো যায় না, একবার পুড়িয়ে গেলেই শেষ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য কয়লাটা হচ্ছে চিরাচরিত শক্তি বা অনবীকরণযোগ্য শক্তি, আর সৌরশক্তি, জলশক্তি, বায়ু শক্তি এগুলো হচ্ছে সব অচিরাচরিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি। মনে রাখবে একটু। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? প্রায় 21%। স্থিতিশীল উন্নয়নের জন্য কি ধরনের শক্তি উৎস উপযুক্ত? অপ্রচলিত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ এক্ষুনি বলেছি আমি। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে O2 কিভাবে ওজনে রূপান্তরিত হয়? এখানে একটা তোমাদের দিয়ে দিয়েছে O2 কিভাবে ওজন কি বলেছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে O2 কিভাবে ওজনে রূপান্তরিত হচ্ছে দেখে নাও। O প্লাস আমি বললাম প্রথমে O2 ভেঙে যাচ্ছে, O2 হচ্ছে অক্সিজেন ভেঙে গিয়ে দুটো O প্লাস O তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা ইউভি রশ্মির দ্বারা ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে কি O প্লাস মানে ওই যে O একটা আলাদা O, তার সঙ্গে আবার একটা অক্সিজেন যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে O3 অর্থাৎ ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে অর্থাৎ আয়নোস্ফিয়ার অঞ্চলে। থার্মোস্ফিয়ারের অপর নাম কিন্তু আয়নোস্ফিয়ার। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাই অক্সাইড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে প্রথম ধাপেই রয়েছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাসের অপর নাম কি? বায়োগ্যাসের অপর নাম গোবর গ্যাস। কোন প্রাকৃতিক গ্যাসটির গ্রিন হাউস প্রভাব সবচেয়ে বেশি? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এবার আমরা বিশেষভাবে এই কয়েকটা প্রশ্ন দেখব, যেটা হচ্ছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে একদম দেখে গেলে ভালো হয়, যাদের প্রয়োজন নেই তারা ছেড়ে দিতে পারো, স্কিপ করতে পারো। অতিরিক্ত গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর। উৎকৃষ্ট জ্বালানির বৈশিষ্ট্য কি হওয়া উচিত? একটু দেখে নাও, তোমরা দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবারও বলছি, যদি তোমাদের সম্পূর্ণ নোটস হাতের মুঠোয় প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার পর কি হবে, ইতিহাসের নোটসটা তোমরা প্রথমে কিনতে পারো মাত্র 99 টাকায়। ইতিহাসের সম্পূর্ণ নোটস যখন কেনা হয়ে যাবে তখন তোমরা কি করবে, ইতিহাসের সম্পূর্ণ নোটস কেনা হয়ে গেলে এরপর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করানো হবে। সেখানে আমরা প্রতিদিনের মতো প্রতিদিনই প্রায় ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, বাংলা, ইংরেজির বিভিন্ন লেটার রাইটিং ইত্যাদি নোটস সেখানে প্রোভাইড করা হয় বা সেখানে মক টেস্ট নেওয়া হয়। যেমন আজকেই একটা কালকে রাত্রে একটা মক টেস্ট নেওয়া হয়েছে, তার উত্তর আজকে সকাল 11টার সময় দিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্যই বলছি, যারা যারা এই সুবিধাটা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের কিন্তু খরচ বেশি নেই, মাত্র 99 টাকায় কিন্তু কিছুই হয় না। ঠিক আছে, তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।